পোহালে 139 উপজেলায় নির্বাচন, এবার সরিষাবাড়ীতেও ভোট স্থগিত। প্রভাব বিস্তার করতে না দেওয়ার হুঁশিয়ারি সিইসি। কেউ যেন প্রভাব বিস্তার না করেন সেদিক থেকে নীতিগত সিদ্ধান্তটা খুব স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার শুরু হজ ফ্লাইট, এখনো ভিসা পাননি অনেকে। সমস্যা হবে না আশ্বাস মন্ত্রীর। হজ ভিসায় মক্কা মদিনা ও জেদ্দার বাইরে যাওয়া যাবে না। দুর্নীতির কারণে 15 বছরেও কেনাজেনে রেডিওথেরাপি মেশিন, ক্যান্সার রোগীদের ভোগান্তি চরমে। এবারও ডেঙ্গু প্রকোপের শঙ্কা। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি ডেঙ্গু 2023 সালে হলো। সেই সালে মাত্র ছিল 1066, যেটি এবছর 2323, মানে এবছর কিন্তু দ্বিগুণেরও বেশি। মাত্র 3 দিনের জ্বরে আমার মা মারা গেছিলেন। তখন আমরা ডেঙ্গি সম্বন্ধে তো বুঝতাম না। আমি আমার মাকে হারিয়েছি, কিন্তু আমি আর কারো মাকে যেন হারাতে না হয় সেই ব্যাপারে ডেফিনেটলি আমি পদক্ষেপ নিব। আমন্ত্রণ সংবাদ রাতে, দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি ফারনাজ জুই। রাত পোহালে ষষ্ঠ উপজেলা নির্বাচন। প্রথম ধাপে 139 উপজেলায় হচ্ছে ভোট। ভোটের আগের দিন কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে সরঞ্জাম। আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তায় এসব সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়। কাল সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত একটানা কোথাও ব্যালট, আবার কোথাও ইভিএমে ভোট গ্রহণ চলবে। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের রিপোর্ট। বুধবার সকাল 8টা থেকে শুরু হবে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ। তাই মঙ্গলবার সকাল থেকে দেশের বিভিন্ন জেলায় সহকারী রিটার্নিং কার্যালয় থেকে কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম বিতরণ শুরু হয়। প্রথম ধাপে বুধবার ভোট হবে ময়মনসিংহের হালুয়াঘাট, ধোবাউড়া ও ফুলপুর এ 3 উপজেলায়। সকাল থেকে এসব উপজেলায় আইন শৃঙ্খলা বাহিনীর সাথে নির্বাচনী সরঞ্জাম বুঝে নেন কর্মকর্তারা। নির্বাচন ঘিরে সব ধরনের প্রস্তুতির কথা জানান জেলা রিটার্নিং কর্মকর্তা। আমরা পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করেছি, ভোটাররা যাতে উৎসবমুখর পরিবেশে নির্বিঘ্নে ভোট দিতে পারে সেই পর্যাপ্ত ব্যবস্থা সেটা আমাদের পক্ষ থেকে নেওয়া হয়েছে। এদিন বরিশাল সদর ও বাকেরগঞ্জ উপজেলায় নির্বাচন ঘিরে প্রিজাইডিং অফিসার ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাতে নির্বাচনী সরঞ্জাম তুলে দেওয়া হয়। কঠোর নিরাপত্তায় 2 উপজেলার 191 কেন্দ্রে পৌঁছে যায় ভোটের সামগ্রী। মালামাল আমরা বুঝতে পাইছি, এখন মালামাল নিয়ে যাচ্ছি। আগামীকালকে সকাল 8টায় ভোট শুরু হবে, আর ব্যালট পেপার আগামীকাল সকাল 5টার সময় দিবে। বেলা 11টায় গাজীপুরের বঙ্গ তাজউদ্দিন অডিটোরিয়াম থেকে সদর, কালীগঞ্জ ও কাপাসিয়া উপজেলার নির্বাচনী কর্মকর্তাদের মাঝে নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয়। এসব উপজেলায় বুধবার ভোটাধিকার প্রয়োগ করবেন প্রায় 7 লাখ ভোটার। এদিকে মানিকগঞ্জের সিংগাইর ও হরিরামপুর উপজেলাতেও কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে ভোটের সামগ্রী। আইন শৃঙ্খলা বাহিনী শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে রয়েছে সর্বোচ্চ সতর্কতায়। ইতিমধ্যে আমাদের জেলাতে বিজিবি সদস্যরা 2 প্লাটুন চলে আসছে এখানে। আর আমাদের সব মিলে 1000-এর উপরে আমাদের 2টি উপজেলা নির্বাচনে আমাদের অফিসার ফোর্স ডিপ্লয়মেন্ট হবে। আশা করি যে কোথাও কোনো সমস্যা হবে না। কঠোর নিরাপত্তায় কেন্দ্রে কেন্দ্রে ইভিএম সহ নির্বাচনী সামগ্রী পৌঁছে দেওয়া হয়। বুধবার সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। ষষ্ঠ উপজেলা নির্বাচনের প্রথম ধাপে 152টি উপজেলায় নির্বাচন হওয়ার কথা থাকলেও এ পর্যন্ত স্থগিত করা হয়েছে 13টিতে। বুধবার ভোট হবে 139টি উপজেলায়। বান্দরবানে আইন শৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযান চলায় রুমা, থানচি ও রোয়াংছড়ি উপজেলায় ভোট স্থগিত করে নির্বাচন কমিশন। 9 এপ্রিল সীমানা জটিলতায় নারায়ণগঞ্জ সদর উপজেলায় নির্বাচন স্থগিত করা হয়। আদালতের নির্দেশে স্থগিত করা হয়েছে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার নির্বাচন। আর আজ এক প্রার্থীর প্রার্থিতা বৈধতা নিয়ে আদালতের আইনি জটিলতা থাকায় জামালপুরের সরিষাবাড়ির নির্বাচন স্থগিত করে ইসি। বাকি 6 উপজেলায় নানা জটিলতায় ভোট স্থগিত করে নির্বাচন কমিশন। উপজেলা নির্বাচন বর্জনের আহ্বান নিয়ে জনসংযোগ করছে বিএনপি। কেন্দ্রীয় নেতাদের দাবি, দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচন করে অতীতে বিজয়ী হলেও কোনো না কোনো অজুহাতে সরিয়ে দেওয়া হয়েছে নির্বাচিত প্রতিনিধিদের। তারা বলছেন, বাস্তবতা বুঝেও যারা ব্যক্তি স্বার্থে নির্বাচনে অংশ নিচ্ছেন তারা দলীয় আদর্শ থেকে বিচ্যুত। বিস্তারিত সাইফুল রিপোর্টের প্রতিবেদনে।
8 মে অনুষ্ঠেয় উপজেলা নির্বাচনে অংশ নেয় এরই মধ্যে ৭৯ জনকে প্রাথমিক সদস্য পদ সহ দলের সব পদ থেকে অব্যাহতি দিয়েছে বিএনপি। 21 মে অনুষ্ঠেয় দ্বিতীয় ধাপের নির্বাচনে আগ্রহী 61 জনের ক্ষেত্রেও নেওয়া হয়েছে একই সিদ্ধান্ত। বর্তমান সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় দাবি করে দলের নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার পাশাপাশি নির্বাচনে নিরুৎসাহিত করে লিফলেট বিতরণের মধ্য দিয়ে জনসংযোগও করছে দলটি। জনগণের ভোটের অধিকার যারা কেড়ে নিয়েছে তাদের কোনো ভোট সেগুলো সেই ভোট হচ্ছে দামি ভোট, প্রহসনের ভোট, জালিয়াতির ভোট। এই ভোটে কোনো জনগণ অংশগ্রহণ করবে না। নেতাদের দাবি, অতীত অভিজ্ঞতা থেকেই এখনো নির্বাচনে আগ্রহী দলের স্থানীয় নেতাদের বোঝানোর পাশাপাশি সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছে বিএনপি। সাংগঠনিক শৃঙ্খলাটাও আমাদেরকে দেখতে হচ্ছে, একই সঙ্গে তারা যাতে ভবিষ্যতে বিপদে না পড়ে। কারণ এর আগে যারা নির্বাচিত হয়েছিল, বিশেষ করে 2014 থেকে পৌরসভা, সিটি কর্পোরেশন, উপজেলা, ইউনিয়ন পরিষদ, তাদের শতকরা 95 কত পার্সেন্ট আমরা একটা হিসাব করেছিলাম, তাদেরকে হয় স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে চিঠি দিয়ে চেয়ার থেকে সরিয়ে দেওয়া হয়েছে, নাহলে ভুয়া মামলা দিয়ে জেলখানায় নিয়ে তাদের পদ থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। তো নির্বাচিত হয়েই বা লাভ কি যদি দায়িত্ব পালন করতে না পারে? সুতরাং সেই দিক থেকে তাদেরকে রক্ষা করার দায়িত্ব তো আমাদের আছে। আমরা এক পর্যায়ে বোঝাচ্ছি, এক পর্যায়ে আবার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি, দুটোই কিন্তু আমরা করছি। ব্যক্তি স্বার্থের কারণে যারা নীতিগত সিদ্ধান্তের বাইরে নির্বাচনে অংশ নিচ্ছেন তাদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থায় বৃহৎ রাজনৈতিক দল হিসেবে বিএনপির কোনো ক্ষতি হবে না দাবি দলের এই কেন্দ্রীয় নেতার। 5 ধাপ, প্রথম, সেকেন্ড, তৃতীয়, চতুর্থ, পঞ্চম ধাপে নির্বাচন হবে। বেগম খালেদা জিয়াকে আন্দোলনের সময় রাজপথে রেখে স্বৈরাচার আন্দোলন যখন তুঙ্গে, তখন কিছু সংখ্যক নেতা চলে গিয়েছিল। তখন আমি পত্রিকায় দেখেছিলাম, কমেন্ট করেছে যে এই দল শেষ, খালেদা জিয়াও শেষ, কিন্তু খালেদা জিয়া প্রাইম মিনিস্টার হয়েছে। সেখানে এইসব 250 লোক বহিষ্কার হবে, এতে বিএনপির কোনো লস হবে বলে আমি মনে করি না। ভোটের দিন কোনো কর্মসূচি না থাকলেও নেতাকর্মীদের ভোট দেয়া থেকে বিরত থাকা এবং সাধারণ মানুষকে ভোট কেন্দ্রে না যাওয়ার প্রচারণা চালানোর নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানিয়েছেন বিএনপি নেতারা। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। দর্শক, উপজেলা নির্বাচনের সার্বিক খোঁজ খবর নিয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি ফখরুল ইসলাম। স্টুডিওতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন তিনি। ফখরুল, স্বাগত জানাচ্ছি আপনাকে। ইতিমধ্যে আপনি অনেক নির্বাচন কভার করেছেন। আপনার কাছে জানতে চাই যে বিএনপি বিহীন নির্বাচন কতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে মনে করেন? অসংখ্য ধন্যবাদ। আপনি জানেন যে 6ষ্ঠ ধাপের এই নির্বাচনটি হচ্ছে বাংলাদেশে এবং খুবই আলোচিত একটি নির্বাচন, কারণ এই নির্বাচন আপনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে এই নির্বাচন কমিশনের অধীনে প্রথম উপজেলা নির্বাচন। 475টি উপজেলা নির্বাচনটি হবে 4টি ধাপে। আগামীকাল প্রথম ধাপের প্রথম নির্বাচন, যেখানে 152টি উপজেলা নির্বাচনটি হওয়ার কথা ছিল। আপনি নিজেও বলেছেন 139টি উপজেলা আগামীকাল ঠিক সকাল 8টা থেকে ভোট শুরু হয়ে যাবে এবং তার সার্বিক প্রস্তুতির খবর আমরা আমাদের টেলিভিশনের মাধ্যমে দেখেছি বিভিন্ন উপজেলাগুলোতে। এবং এই যে প্রস্তুতিগুলো আমরা লক্ষ্য করেছি, আমি যে একটু কিছু তথ্য, আজকের তথ্য দিয়ে নেই। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল যেটি বলেছেন, হুঁশিয়ারি করে বলেছেন, যারা প্রভাব বিস্তার করবে তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না, সেই যেই হোক। এবং তিনি বলেছেন যে নির্বাচনে কে আসলো কে আসলো না তার কাছে গুরুত্বপূর্ণ বিষয় না, এটি আসলে হওয়ার কথা ছিল। কারণ নির্বাচন কমিশন স্বাধীন এবং শক্তিশালী নির্বাচন কমিশনের অধীনে আসলে যে পুরো প্রশাসন যন্ত্র থাকে এবং তারা সেগুলোর ব্যবহার নিশ্চয়ই করবেন। এবং এই নির্বাচনটি যারা ভোটার তারা আসলে আশ্বস্ত হতেই চেয়েছিলেন এরকমভাবে যে নির্বাচনটি সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত ভোট শান্তিপূর্ণভাবে একটি ভোট অনুষ্ঠিত হবে, নির্বাচনের পরিবেশটি শান্তিপূর্ণ থাকবে, সেখানে তারা ভোট দিতে যাবেন, এমন পরিবেশ কিন্তু ভোটারদের প্রত্যাশা। এবং এবারের নির্বাচনে আপনি জানেন যে এরই মধ্যে প্রথম ধাপেই কিন্তু মোট 25 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন, কারণ কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী খুঁজে পাওয়া যায়নি। তার মধ্যে 6টি উপজেলায় 6 জন উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, আর বাকি 19 জন যারা ভাইস চেয়ারম্যান পদে নারী এবং পুরুষ মিলে 19 জন ভাইস চেয়ারম্যান পদে ইতিমধ্যে নির্বাচিত হয়ে গেছেন। এখন হচ্ছে 139টি উপজেলা যে নির্বাচনটি হচ্ছে এবং 13টি উপজেলায় ভোট স্থগিত হয়েছে, নানান কারণ রয়েছে সেখানে, যে কারণে স্থগিত হয়েছে। 139টি উপজেলা আগামীকাল সকাল 8টায় ভোট হবে এবং তার সকল প্রস্তুতি নির্বাচন কমিশন নিয়েছে, যেটি অন্য বারের মতো হয়। এবারের ভোটটি সবচেয়ে আলোচিত এবং নির্বাচন কমিশনের কাছে সবচেয়ে বেশি চ্যালেঞ্জ, কারণ এখানে আসলে প্রভাব বিস্তার নিয়ে অনেক কথা হয়েছে। আপনি জানেন যে বিএনপি বিহীন, আপনি নিজে বলছেন যে বিএনপি বিহীন, যদিও বিএনপির স্থানীয় পর্যায়ের কিছু নেতাকর্মী নির্বাচনে অংশ নিয়েছে, 73 জনকে বহিষ্কার করেছে,
রয়েছে, তারা কিছু থাকছে, তবে মোটা দাগে বিএনপি বিহীন নির্বাচনই বলা যায়, যেটি আপনি বলেছেন। এবং সেখানে প্রতিদ্বন্দ্বিতার একটি বিষয় থাকে, যার কারণে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে যেন কোনো প্রভাব বিস্তার না করা হয় এই নির্বাচনে মন্ত্রী এবং এমপি যারা রয়েছেন, কারণ স্বজন বলে কিছু কথা থাকে, পরিবারতন্ত্র থাকে, যারা স্থানীয় সংসদ সদস্য থাকেন তারা আসলে তাদের নিজেদের লোক, ভাই, আত্মীয় স্বজন, তাদেরকে তারা দাঁড়িয়েছেন এই নির্বাচনে যেন কোনো ধরনের প্রভাব বিস্তার না হয়। আসলে ইতিমধ্যে কিন্তু ভোটের মাঠে সেই সংখ্যাটি 50-এর অধিক। হ্যাঁ, ইতিমধ্যে আসলে এই স্বজনদের সংখ্যা 50-এর অধিক, আপনি ঠিকই বলেছেন আসলে। এবং সেখানে প্রভাব বিস্তার না হোক, নির্বাচন কমিশন আজকে হুঁশিয়ার করেছেন ভোটের আগের দিন, এবং সেটি তারা একদম নির্বাচনের দিন ভোট গণনা পর্যন্ত তারা সেই প্রভাব বিস্তার ঠেকাতে পারবেন বলে আমিও আশা করতে চাই। কিন্তু ফখরুল, এখানে একটা প্রশ্ন আসে, আমরা তো দেখলাম যে নির্বাচনের আগে এমপি মন্ত্রীদের স্বজনদের নির্বাচন করা না করা নিয়ে কিন্তু অনেক দিক নির্দেশনা ছিল, কেন্দ্রের নির্দেশনা এবং হাই কমান্ডের নির্দেশনা যে মন্ত্রী এমপিরা মানছে না, ইসির হুঁশিয়ারি কি খুব একটা কাজে আসবে? না, এখন নির্বাচন স্বজন, আমরা স্বজনের যে ডেফিনেশন, স্বজন বলতে আসলে এরা নির্বাচনে দাঁড়াতে কোনো বাধা নেই আইন অনুযায়ী, এটা নির্বাচন কমিশন বলেছে। কিন্তু নির্বাচন কমিশন যে বিষয়টিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন, এবং নির্বাচন কমিশন সংসদ সচিবালয়কে চিঠি দিয়ে বলেছেন যে কোনো মন্ত্রী এবং এমপি, সংসদ সদস্য বা মন্ত্রী যারা রয়েছেন তারা কোনো ধরনের প্রভাব বিস্তার যেন না করেন, প্রচারণায় যেন অংশ না নেন, খুবই স্পষ্ট করে নির্বাচন কমিশন চিঠি দিয়ে বলেছে। এবং নির্বাচন কমিশন অনেক ব্যবস্থাও নিয়েছে। আমরা নাটোরের সিংড়ার ঘটনা আমরা লক্ষ্য করেছি, সেখানে আসলে তারা ব্যবস্থা নিয়েছে এবং সেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতা অপর প্রার্থী কিন্তু হয়ে গেছেন তাদের সেই ব্যবস্থা নেওয়ার কারণে। অনেক পদক্ষেপ কিন্তু নিয়েছেন। কিন্তু আওয়ামী লীগ আসলে তারা দলীয়ভাবে তাদের নিজেদের মধ্যে যে প্রতিদ্বন্দ্বিতা, সেই জায়গা থেকে আসলে তারা সতর্কতা জারি করেছেন এবং নির্দেশনাও দিয়েছেন, অনেক ক্ষেত্রে অমান্যও হয়েছে। কিন্তু এই যে 50-এর অধিকের কথা বলছেন, অমান্য হয়েছে। কিন্তু মোটা দাগে দিন শেষে আগামীকাল সকাল থেকে যে ভোটটি অনুষ্ঠিত হবে, সেখানে আমরা আসলে কোনো প্রভাব দেখতে চাই না। সাধারণ ভোটার যারা আছেন, সেই ভোটাররা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যাবেন এবং এটি যেন এই সুন্দর, সুষ্ঠু এবং একটি শান্তিপূর্ণ নির্বাচন হয় এবং উদাহরণ সৃষ্টিকারী নির্বাচন হয় এই নির্বাচন কমিশনের অধীনে। এবং এই নির্বাচন কমিশন সেটি নিশ্চয়ই সেই সক্ষমতা দেখাতে পারবেন বলে আমরা আশা রাখতেই চাই। একই সঙ্গে আসলে আরও কিছু তথ্য দিয়ে রাখে আমাদের ভোটার সাধারণ মানুষের উদ্দেশ্যে। 17 জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য প্রতিটি কেন্দ্রে থাকবেন। স্পর্শকাতর যেসব কেন্দ্রগুলো রয়েছে সেখানে 19 জন করে থাকবেন। এবং ইভিএমের একটি প্রসঙ্গ আছে। ইভিএম এবার প্রথম ধাপে আসলে 22টি উপজেলায় ইভিএমে ভোট হচ্ছে এবং আমি দ্বিতীয় ধাপেরটাও আমি জানিয়ে রাখতে চাই, 24টি উপজেলায় ভোট হবে। তৃতীয় ধাপে 21টি উপজেলায় ভোট হবে ইভিএমে। একই সঙ্গে চতুর্থ ধাপ অর্থাৎ শেষ ধাপে 2টি উপজেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে ইভিএমে নির্বাচনটি অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদ নির্বাচনের মাত্র 4 মাসের মাথায় কিন্তু স্থানীয় সরকার নির্বাচন হতে যাচ্ছে। জনগণের প্রত্যাশার কথা যদি আমরা চিন্তা করি, জনগণ আসলে এই নির্বাচনের প্রতি কতটা, যদি বলি, প্রত্যাশা রাখছে? জনগণের প্রত্যাশা তো সবসময় একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ভোট হোক, এটি জনগণ চায় এবং আমরা আমাদের রিপোর্টের মাধ্যমে প্রকাশ করেছি। তবে কিছু কিছু বিচ্ছিন্ন ঘটনা কিন্তু আমরা লক্ষ্য করেছি। কিন্তু আপনি মেহেরপুর বলেন, মাদারীপুর বলেন, বিভিন্ন জায়গায় আসলে বিচ্ছিন্ন কিছু সংঘাত সংঘর্ষ হয়েছে, আহত হয়েছেন, অনেক মানুষ আহত হয়েছেন। এবং প্রভাবের কথা সবকিছু ছাপিয়ে আসলে জনগণের যে প্রত্যাশা, সেই প্রত্যাশার একটি নির্বাচন হবে, সেই প্রত্যাশার একটি ভোট হবে। আপনি জানেন স্থানীয় সরকার নির্বাচন, এই স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের চেয়ে সবচেয়ে বেশি উৎসব মুখর হয়। এখানে সাধারণ মানুষ, একেবারে রুট লেভেলের মানুষগুলো একেবারে সরাসরি মানে একটি উৎসবে তারা জড়িয়ে যান, যে উৎসবটি একদম স্থানীয় পর্যায় থেকে হয় এবং সাধারণ মানুষ সবচেয়ে বেশি জড়িত থাকেন এই স্থানীয় জনপ্রতিনিধি, যাদেরকে তারা উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, সদস্য নির্বাচিত করবেন তাদের সঙ্গে, যার কারণে উৎসবটা কিন্তু বেশি। এবং এই কারণেই আসলে মানুষের মধ্যে প্রত্যাশার জায়গাটুকু অনেক বেশি, যে নির্বাচনে তারা আসলে প্রত্যেকের ভোট দিবেন। যেখানে আমরা নির্বাচনে মাঝে মধ্যে আমরা দেখে থাকি যে বিচ্ছিন্ন কিছু দুর্ঘটনাও ঘটে, সেগুলো যেন না ঘটে এবং একটি উদাহরণ সৃষ্টিকারী নির্বাচন হবে এবারে 6ষ্ঠ ধাপের উপজেলার যে ভোট, আগামীকাল সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত। এবং সেই ভোট আমরা নিশ্চয়ই আমরাও কভার করবো। আমরা আরো একটি বিষয় আপনার কাছে জানতে চাই, আপনি যেহেতু মাঠ পর্যায়ে দেখেছেন এবং সরেজমিনে অনেক কিছুই লক্ষ্য করেছেন, একটু জানতে চাই যে এবার যদিও আওয়ামী লীগ নির্বাচন হচ্ছে, তারপরেও কিন্তু এমপি লীগ, ভাই লীগের বিরোধ কিন্তু তুঙ্গে। সেই জায়গা থেকে এর সুদূর প্রসারী প্রভাব কি? আসলে সুদূর প্রসারী প্রভাব নির্বাচনের কথাই তো বলছেন, যে নির্বাচনে আসলে কোনো ধরনের প্রভাব, নির্বাচনের এই আশঙ্কাটি কিন্তু থেকেই যাচ্ছে। এই আশঙ্কা থেকে কিন্তু এই নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে। প্রভাব এবং পরিবারতন্ত্রের কথাই আপনি বলছেন, এমপি লীগ, ভাই লীগ, এই ধরনের প্রভাব আসলে এতে হয় কি, আপনার একজন যে সাধারণ প্রার্থী থাকেন,
সেই সাধারণ প্রার্থী আসলে নির্বাচনটি যে সুষ্ঠুভাবে তিনি করবেন বা নির্বিঘ্নে তিনি নির্বাচনটি করবেন বা সেই পরিবেশটি যদি না থাকে সেই ক্ষেত্রে আসলে তিনি প্রভাব বিস্তার যদি থাকে সেই ক্ষেত্রে তিনি তার ভোটটি বা তিনি সন্দেহাতীতভাবে সেই নির্বাচনটি হয় না, যার কারণে আসলে ভোটে প্রভাব পড়ে এবং ভোটে প্রভাব পড়ে পাশাপাশি হচ্ছে নির্বাচনে যদি সুষ্ঠু না হয় মানুষ তার যে মতামত দেন সেই মতামতটি কিন্তু সুষ্ঠুভাবে তারা দিতে পারেন না। তো সবকিছু মিলিয়ে আসলে বলা যায় যে এই প্রভাব কিংবা এমপি লীগ, ভাই লীগ, পরিবারতন্ত্র এটি না থাকুক সাধারণ মানুষের প্রত্যাশা আমরা রিপোর্টের মাধ্যমে দেখিয়েছি এবং যেসব দুর্ঘটনাগুলো নির্বাচনের আগে প্রচার প্রচারণাকে কেন্দ্র করে হয়েছে সেগুলো যেন ভোটের দিন না থাকে, একটি নির্বিঘ্ন পরিস্থিতি, শান্তিপূর্ণ পরিস্থিতি নির্বাচন কমিশন আমরা আশা করব সেটি তারা করবেন। একই সঙ্গে এই কথাও জানিয়ে রাখি, নির্বাচন কমিশন আমরা এর আগে দেখেছি ডিসিএসপি অনেককে বদলি করেছেন, হুঁশিয়ারিও দিয়েছেন যারা কোনো প্রভাব বিস্তারের সঙ্গে জড়িত থাকবেন প্রশাসনের কর্মকর্তা কর্মচারী সকলের বিরুদ্ধে আসলে কঠোর ব্যবস্থা নেবেন। অনেক ধরনের হুঁশিয়ারি কিন্তু লক্ষ্য করেছি। সব কিছু ছাপিয়ে আগামীকাল সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত ষষ্ঠ ধাপের ভোট, সেটি অনেক শান্তিপূর্ণ হবে, জনগণের ভোট হবে, ভোটারের ভোট হবে এবং ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট দিবেন, একটি ভালো নির্বাচন উপহার দিবেন আমাদের নির্বাচন কমিশন, সেটি আমরা প্রত্যাশা রাখতেই চাই। সেই প্রত্যাশা আমরাও রাখছি। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ফখরুল ইসলাম। প্রিয় দর্শক, এতক্ষণ উপজেলা নির্বাচন নিয়ে আলোচনা করছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি ফখরুল ইসলাম। উপজেলা নির্বাচনের সবশেষ খবর জানাতে বরিশাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফিক মুন্সি। শফিক, ভোটের সার্বিক প্রস্তুতি কেমন দেখছেন? জয়, আপনি হয়তো জানেন যে আগামীকাল বরিশাল জেলার দুটি উপজেলা বাকেরগঞ্জ এবং বরিশাল সদর, এই দুই উপজেলায় কিন্তু উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং আমরা জেলা নির্বাচন কর্মকর্তার কাছ থেকে যতটুকু তথ্য পেয়েছি যে বাকেরগঞ্জ উপজেলার 113টি কেন্দ্র এবং বরিশাল সদর উপজেলার 66টি কেন্দ্রে ব্যালট পেপার বাদে অন্যান্য যে সামগ্রী আছে নির্বাচন পরিচালনা করার জন্য সেই সামগ্রীগুলো কিন্তু পৌঁছে গেছে। ব্যালট পেপার আগামীকাল সকাল ভোর 5টা থেকে মোটামুটি সরবরাহ করা শুরু হবে সকল কেন্দ্রে। শুধুমাত্র বরিশাল সদর উপজেলার 2টি দুর্গম কেন্দ্রে কিন্তু আজকে আসলে ব্যালট পেপার পাঠানো হয়েছে বলে আমাদেরকে নিশ্চিত করা হয়েছে এবং নিরাপত্তার জন্য যাতে ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এজন্য কিন্তু ইতোমধ্যে বরিশাল জেলার এই দুটি উপজেলায় 6 প্লাটুন বিজিবি আসলে মোতায়েন করা হয়েছে। তার মধ্যে 4 প্লাটুন বিজিবি বরিশাল সদর উপজেলা এবং 2 প্লাটুন বিজিবি বাকেরগঞ্জ উপজেলায় নিয়োজিত করা হয়েছে। নিয়মিত যে পুলিশ বাহিনী রয়েছে তারা তো আগামীকাল অবশ্যই দায়িত্ব পালন করবেন, তাদের সাথে সাথে বরিশাল সদর উপজেলায় অতিরিক্ত 1000 জন পুলিশ সদস্য এবং বাকেরগঞ্জে 1400 পুলিশ সদস্য কিন্তু মোতায়েন করা হবে বলে আমাদেরকে নিশ্চিত করা হয়েছে। একই সাথে কিন্তু যানবাহনের উপর কিছু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিশেষ করে নির্বাচনী এলাকায় কিন্তু আজ মোটরসাইকেল নিয়ে চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ আছে এবং এই নিষিদ্ধ চলমান থাকবে আগামীকাল ভোট গ্রহণ শেষ হওয়া পর্যন্ত এবং আগামীকাল সকালেও কিন্তু আরো বিশেষ কিছু যান চলাচলের উপর নিষেধাজ্ঞা রয়েছে এই দুটি উপজেলায় এবং একই সাথে কিন্তু এই দুই উপজেলায় শুধুমাত্র জরুরি প্রয়োজন বাদে অন্যান্য সকল যানবাহনই আসলে বন্ধ থাকবে বলে বিভিন্ন পরিপত্রে আমরা আসলে জানতে পেরেছি। পুলিশ, বিজিবি তার পাশাপাশি কিন্তু র্যাব এবং সাদা পোশাকে পুলিশ সদস্য সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন থাকবে। তারা ভোটকে সুষ্ঠু করার ব্যাপারে সর্বোচ্চ পদক্ষেপ নেবেন। এই ধরনেরই আসলে আমাদের কাছে স্থানীয় যে ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা আমাদেরকে জানিয়েছেন। বরিশাল জেলার পাশাপাশি কিন্তু এই বিভাগের পিরোজপুর জেলাতেও 3টি উপজেলায় আগামীকাল নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা কিন্তু জেনেছি যে সেই 3 উপজেলায় কিন্তু ইতোমধ্যে আসলে সকল কেন্দ্রেই নির্বাচন সামগ্রীগুলো পৌঁছে গেছে এবং এই যতগুলো আসলে উপজেলা নির্বাচন হবে প্রতিটা কেন্দ্রে আনসার সদস্য মোতায়েন থাকবে 15 জন করে। তো এই ছিল আমার কাছ থেকে বরিশাল উপজেলা পরিষদ, বিশেষ করে বাকেরগঞ্জ এবং বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনের সর্বশেষ খবর। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, বরিশাল থেকে ভোটের প্রস্তুতির খবর নিয়ে যুক্ত ছিলেন সহকর্মী শফিক মুন্সি। জামালপুর ও কুমিল্লায় আগামীকালের উপজেলা নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। বিস্তারিত জানাতে প্রথমেই জামালপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদি হাসান। মেহেদি, ভোট স্থগিত হওয়া নিয়ে কি বলছেন প্রার্থী এবং ভোটাররা?
জুই, আপনাকে ধন্যবাদ। আমি আপনাকে জানাতে চাই আর কয়েক ঘন্টা পরেই কিন্তু জামালপুর সদর উপজেলা ও সরিষাবাড়ি উপজেলা নির্বাচন হওয়ার কথা ছিল, কিন্তু সেটি কিন্তু এখন হচ্ছে না। কারণ গত 23 তারিখে প্রতীক বরাদ্দের পর থেকেই উৎসব মুখর পরিবেশ বিরাজ করছিল সরিষাবাড়ি উপজেলা সহ জামালপুর সদর উপজেলা। কিন্তু প্রতীক বরাদ্দের পরে নির্বাচনী প্রচারণায় রফিকুল ইসলাম আনারস প্রতীকের যে প্রার্থী রয়েছেন তার দুজন সমর্থককে কিন্তু নির্বাচনী আইন লঙ্ঘন করার কারণে ইলেকশন কমিশন তার প্রার্থিতা বাতিল করে দেন। বাতিল করার ফলে তিনি হাইকোর্টে যখন রিট করার পরে গত 6 তারিখ কিন্তু এটি আবার পুনর্বহাল হয়, তার প্রার্থিতা তিনি ফিরে পান। এর প্রেক্ষিতে আজকে আবার ইলেকশন কমিশন কিন্তু তার বিরুদ্ধে আবারও সে নির্বাচনী স্থগিতের আবেদন করলে তার আজকে নির্বাচনী স্থগিত ঘোষণা করে। আমাদের জেলার রিটার্নিং কর্মকর্তা কিন্তু আমাদের সুস্পষ্টভাবে জানিয়েছেন যে আগামীকাল যে সরিষাবাড়ি উপজেলা নির্বাচনে দুজন চেয়ারম্যান প্রার্থী নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা হওয়ার কথা ছিল, তারপরে দুজন মহিলা ভাইস চেয়ারম্যান এবং দুজন পুরুষ ভাইস চেয়ারম্যানের নির্বাচন হওয়ার কথা ছিল, সেটি কিন্তু আর এখন হচ্ছে না। অপরদিকে সাধারণ যারা ভোটাররা রয়েছেন তাদের মধ্যে কিন্তু একটি বিরূপ মন্তব্য আমরা শুনতে পেরেছি যে যারা ভোটাররা রয়েছেন তারা কিছুদিন আগে ঈদ শেষ করে বিভিন্ন যারা কর্মস্থলে ছিলেন তারা কিন্তু এই নির্বাচনকে কেন্দ্র করে তারা সরিষাবাড়ি চলে আসছিলেন, কিন্তু হঠাৎ করে যখন আজকে বিকালের নাগাদ যখন এই নির্বাচন স্থগিত ঘোষণা করা হয় তখন তারা এক ধরনের মর্মাহত হয়ে পড়েন। কিন্তু সেই পরবর্তীতে নির্বাচনে যে এরকম উৎসব মুখর পরিবেশ বিরাজ করবে কিনা এটি নিয়ে কিন্তু সংশয় প্রকাশ করছেন। অপরদিকে জামালপুর সদর উপজেলায় যে নির্বাচন হচ্ছে সেটিও কিন্তু ধীরে ধীরে সহিংসতার রূপ নিচ্ছে। গতকাল রাতে মোটরসাইকেল প্রতীকে যিনি রয়েছেন বিজন কুমার চন্দ্র জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তার সমর্থককে কিন্তু কাপ্পিরিচের যে সমর্থকরা রয়েছেন অ্যাডভোকেট হাবিজুর রহমান স্বপন কাপ্পিরিচ প্রতীক, তার সমর্থকরা কিন্তু কুপিয়ে আহত করেছেন। সবকিছু মিলিয়ে এক ধরনের উৎসব মুখর পরিবেশ যেমন বিরাজ করছে, অপরদিকে একটু সহিংসতার দিকেও যাচ্ছে জামালপুর সদর উপজেলার যে নির্বাচন সেটি। আমরা অপেক্ষা করছি যে আগামীকাল বিকাল পর্যন্ত যে কি অবস্থা দাঁড়ায়। তবে সাধারণ জনগণের সাথে আমরা কথা বলেছি, তারা কিন্তু বেশ উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে এবং তারা কালকে স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে গিয়ে তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিবে বলে জানিয়েছেন আমাদের সদর উপজেলাবাসীরা। আমরা এখন চলে যাব আমাদের কুমিল্লা প্রতিনিধি সহকর্মী সুমনের কাছে। সুমন, আপনি আমাদেরকে জানাবেন সেখানকার নির্বাচনের কি অবস্থা। সুমন। জি মেহেদি, আপনাকে ধন্যবাদ। আপনি যেটা বলছেন আসলে আমরা জানি গত 23 তারিখে মার্কা দেওয়ার পর 6টি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছিল। আসলে কুমিল্লায় যে 4টে উপজেলা আসলে আগামীকাল ইলেকশন হওয়ার কথা রয়েছিল, তবে হঠাৎ করে গতকাল 6 মে রাত 11 ঘটিকে আসলে কুমিল্লার যে স্থানীয় যে নির্বাচন কর্মকর্তা মুনির চৌধুরী জানিয়েছেন, আসলে প্রজ্ঞাপন জারি করেছেন যে সালেহ আক্তার পলি, যিনি কিনা নাঙ্গলকোট রায়পুর ইউনিয়নের মহিলা মেম্বার ছিলেন, যিনি জানিয়েছেন যে আসলে উনি যখন নমুনা জমা দিয়েছিলেন আসলে রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়ন বাতিল করে। কারণ হচ্ছিল উনি আসলে পদত্যাগ না করে সালেহ আক্তার পলি জমা দিয়েছিল, সেই কারণে তিনি উচ্চ আদালতে আসলে আপিল করেছেন এবং গতকাল দুপুরবেলা আসলে রায় তার পক্ষে আসে এবং রাত 11টার সময় নিশ্চিত করে রিটার্নিং কর্মকর্তা। তবে যখন প্রতি উপজেলা আসলে ব্যালট পেপার সরঞ্জাম চলে যাওয়ার পর হঠাৎ করে এখন যখন এই রায় আসে তখন আসলে এই মুহূর্তে তার মার্কা দেওয়ার মতো আসলে কোনো সুযোগ নেই, বিদায় নাঙ্গলকোট উপজেলা নির্বাচনটা আসলে স্থগিত করে। তবে আমি যারা ওইখানকার যারা চেয়ারম্যান প্রার্থী ছিলেন, যারা মহিলা ভাইস চেয়ারম্যান পুরুষ ভাইস চেয়ারম্যান ছিল, তারা বলছেন আসলে হঠাৎ করে এই সিদ্ধান্ত তারা আসলে মর্মাহত হয়েছেন। তারা বলছেন হঠাৎ করে রাত পয়লা যখন নির্বাচন তখন এই ধরনের একটা প্রজ্ঞাপন জারি হয়েছে। সবকিছু মিলিয়ে বলে যে কুমিল্লার যে সার্বিক অবস্থা যে বলতে যাই, আগামীকাল 3টা উপজেলা আসলে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। একটা হচ্ছে লাকসা, মনোরগঞ্জ, মেঘনা উপজেলা, যেখান থেকে আসলে আপনাকে জানিয়ে রাখি 9 প্লাটুন বিজিবি এবং নিরাপত্তা চাদর আসলে প্রত্যেকটি কেন্দ্র 240টি কেন্দ্রে আসলে নিরাপত্তা চাদরে রয়েছে এবং সেখান থেকে আমি বললাম নাঙ্গলকোট উপজেলা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আসলে নির্বাচন স্থগিত করা হয়েছে। আমি রিটার্নিং কর্মকর্তার সাথে কথা বলতে চেষ্টা করেছি, তারা বলছেন আসলে হঠাৎ করে হাইকোর্টের রায় আসে, এই রায়ের বিরুদ্ধে যাওয়ার তো আমাদের সুযোগ নেই, হাইকোর্টের রায়কে আমরা সম্মান জানি, তারা আসলে নির্বাচন স্থগিত করেছেন। সবকিছু মিলিয়ে কুমিল্লার যে পরিস্থিতি, 4টা উপজেলার মধ্যে 3টি উপজেলা অনুষ্ঠিত সকাল 8টা থেকে বিকাল 4টার মধ্যে আসলে ব্যালট পেপারের মাধ্যমে কুমিল্লা উপজেলা সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন প্রশাসন তথা রিটার্নিং কর্মকর্তা, জেলা পুলিশ সকলে একযোগে নির্বাচনকে গ্রহণযোগ্য করতে আসলে তারা সচেষ্ট। তা আমি যদি আপনাকে বলতে চাই কুমিল্লার যে সার্বিক অবস্থা, আসলে নাঙ্গলকোট উপজেলার যারা প্রার্থী রয়েছেন তারা আসলে বলছেন হঠাৎ করে সিদ্ধান্ত তারা আসলে মেনে নিতে পারছে না। তারা বলছেন আসলে নির্বাচন কমিশন হঠাৎ করে উচ্চ আদালতের রায় যেটি দিয়েছেন তারা আসলে এটা গ্রহণযোগ্য মনে করেননি। তারা বলছে আমাদের সাথে আসলে এটা
ইনজাস্টিস করা হয়েছে সবকিছু মনে বলে যে কুমিল্লার যে স্বাভাবিক অবস্থা যদি আমি জানাতে চাই জুই আসলে 3টে উপজেলা আগামীকাল আমরা সারাক্ষণ থাকবো মাঠে আসলে যখনই ঘটনা তখনই আমরা আসলে নিউজ কভার করতে চেষ্টা করি। এই ছিল কুমিল্লা থেকে সর্বশেষ জুই। ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, কুমিল্লা থেকে যুক্ত ছিলেন সুমন কবির এবং জামালপুরের পরিস্থিতি জানাচ্ছিলেন মেহেদি হাসান। 9 মে শুরু হচ্ছে চলতি মৌসুমের প্রথম হজ ফ্লাইট, তবে এখনো ভিসা না পাওয়ার অভিযোগ করেছেন অনেকে। ধর্মমন্ত্রী ফরিদুল হক খান আশ্বাস দিয়েছেন, যারা এখনো ভিসা জটিলতায় রয়েছেন শিগগিরই তাদের ভিসা হয়ে যাবে। চলতি বছর বাংলাদেশ থেকে নিবন্ধিত হজ যাত্রী ৮৩,২০২ জন। এদিকে হজ ভিসায় মক্কা, মদিনা ও জেদ্দার বাইরে যাওয়া যাবে না মর্মে নতুন বিধিনিষেধ আরোপ করেছে সৌদি আরব। বিস্তারিত জানাচ্ছেন মাহমুদ হাসান। চাঁদ দেখা সাপেক্ষে আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হবে এবারের পবিত্র হজ। বাংলাদেশ থেকে হজের প্রথম ফ্লাইট 9 মে। চলতি বছর হজে সৌদি আরবের বেঁধে দেয়া কোটা এখনও পূরণ করতে পারেনি বাংলাদেশ। এর মধ্যেই অভিযোগ উঠেছে এখনও অনেকে পাননি সৌদি আরবের ভিসা। এ অবস্থায় ধর্মমন্ত্রীর আশ্বাস, এখনও যারা ভিসা জটিলতায় রয়েছেন শীঘ্রই তাদের ভিসা হয়ে যাবে। হজ যাত্রী নেওয়ার দায়িত্ব তাদের, বিচার দেওয়ার দায়িত্ব তাদের। তারা যদি হজ যাত্রী যদি না নিতে পারে ব্যর্থতা তাদের। তবে আমি এটুকু বলতে পারি যে আমাদের পক্ষ থেকে এবং সৌদি গভর্নমেন্টের পক্ষ থেকে সব হজ যাত্রী সঠিক সময়ে যাবে, সঠিক সময়ে ভিসা হবে ইনশাআল্লাহ। সৌদির স্বার্থে সৌদি দিবে, লাভ কিন্তু সৌদি সরকারের, ওই গভর্নমেন্টের কিন্তু বেনিফিট, আমাদের কোনো বেনিফিট না। আমাদের সরকারের পক্ষ থেকে অর্থ যাচ্ছে, দেখুন বাংলাদেশ থেকে অর্থ যাচ্ছে, তাই না? লাভটা কার? ওদের স্বার্থে ওরা করবে। কিভাবে করবে না করবে এটা অবশ্যই আমাদের সাথে তারা আলোচনা করেই করবে। এদিকে হজ ভিসা নিয়ে নতুন করে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করেছে সৌদি আরব। এ ভিসা শুধু হজের জন্য বৈধ এবং হাজিরা শুধু হজের আনুষ্ঠানিকতা পালন করতে পারবেন। বলা হয়েছে হজ ভিসা নিয়ে জেদ্দা, মদিনা ও মক্কার বাইরের শহরেও যাওয়া যাবে না। সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয় বলছে এ ভিসা সৌদিতে কাজ বা বসবাসের জন্য বৈধ হবে না। বিধিনিষেধ লঙ্ঘন করলে সংশ্লিষ্ট ব্যক্তি আজীবনের জন্য সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা। রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি ইউরেনিয়াম বহনকারী গাড়িগুলোর চালকদের বেতন ভাতা না দেওয়ার অভিযোগ উঠেছে স্বদেশ গ্রুপের বিরুদ্ধে। প্রতিবাদে এবার আন্দোলনে নামছে শ্রমিকরা। বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী AKM নাজিম। নাজিম, আন্দোলনের বিষয়ে শ্রমিকরা কি বলছেন? জি, আপনি যেমনটা বলছেন আসলে সদর গ্রুপের সাথে যে চট্টগ্রামের প্রাইম মোবাইল যে চালকরা রয়েছে তাদের যে দেওয়া পাওনার বিষয়টা, সেই দেওয়া পাওনার বিষয়টা দীর্ঘদিন ধরে ঝামেলা চলছিল। কারণ সদর গ্রুপ শ্রমিকদের পাওনা না দিয়ে তো শ্রমিক নেতাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। এরই প্রতিবাদে শ্রমিক নেতারা আজকে একটা মানববন্ধন করছেন। মানববন্ধন থেকে তারা বলছেন যে তাদের দেওয়া পাওনা যদি দেওয়া না হয় এবং যদি মামলা প্রত্যাহার করা না হয় তাহলে আগামী 14 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত মানে 48 ঘন্টা প্রাইম মোবাইল যে গাড়িগুলি রয়েছে সেগুলো সারা বাংলাদেশে তারা ধর্মঘট দেখেছে। আমরা জানতে চাইবো আসলে আপনাদের যে ধর্মঘট সেটি কি কারণ? আমাদের প্রথমে দেশ টিভিকে ধন্যবাদ জানাই। আপনারা জানেন রূপপুর বিদ্যুৎ কেন্দ্রে যে ইয়েটা হয়েছিল, ঢাকা এয়ারপোর্ট থেকে যে মালগুলো নেওয়া হয়েছিল, পারমাণিক যে আমাদের সংগঠনের সদস্য চালক ভাইয়েরা তাদেরকে সেপ্টেম্বর মাস থেকে এই মালগুলো নেওয়ার পরে যখন তাদের মালগুলো শেষ হয়ে যায় তখন তাদের গাড়িগুলা যখন গ্যারেজে চলে আসে তখন তাদেরকে পাত্রিতা না দিয়ে তাদেরকে গ্যারেজ থেকে বের করে দেওয়া হয়। তখন শ্রমিক ভাইয়েরা আমাদের কাছে লিখিতভাবে একটা দরখাস্ত আমাদের সংগঠনও দেয়। আমরা ওনাদের সাথে যোগাযোগ করি। যোগাযোগ করার পরও তারা কোনো কর্ণপাত করে না। বিদায় আমাদের এই মানববন্ধন, যদি স্বদেশ গ্রুপ মালিক পক্ষ যদি আমাদের শ্রমিকের প্রাপ্তিতা এবং মামলা উদ্ধার করে তাইলে আমরা যে ধর্মঘট ডাক দিয়েছি 14 থেকে 16 পর্যন্ত সেটা আমরা উদ্ধার করব। আর নয়তো আমাদের ধর্মঘট ইনশাল্লাহ চলবে। এরপরও যদি না হয় আমরা কঠোর আন্দোলন যাতে বাধ্য হব। ধন্যবাদ। আসলে দেশ টিভি থেকে আবারও ধন্যবাদ না জানিয়ে পারলাম না। আপনারা অত্যন্ত বস্তুনিষ্ঠ এবং ভালো খবর প্রচার করে থাকেন। আজকে আপনারা দেখেছেন যে মানববন্ধন হয়েছে। এই মানববন্ধনটা আজকে থেকে নয়, স্বদেশ গ্রুপের বিরুদ্ধে 2022 সাল থেকে আমাদের অনেকগুলা
দেয়ান দরবার বৈঠক হয়েছে। তারা সব সময় শ্রমিকদের ন্যায্যতা নিয়ে বাড়াবাড়ি করে। এর পূর্বে 10 জন শ্রমিকের ন্যায্যতা দিতে ওনারা বাড়াবাড়ি করেছিল। আমরা অন্তত 5টা বৈঠকের পরে 2 বছর সময় লেগে গেছে তাদের ন্যূনতম যে মজুরি, তাদের ন্যূনতম যে পাওনা আমরা নিতে সক্ষম হয়েছি, তাও 4 ভাগের 1 ভাগের মতো। আপনি যেমনটা শুনছিলেন, আসলে তারা যেটা বলছেন, তাদের যদি দাবি দেওয়াগুলো মেনে নেওয়া না হয় তাহলে তাদের যে আশ্রয় ধর্মঘট চলবে, পাশাপাশি সারা দেশে যেখানে প্রাইম মিনিস্টার রয়েছে বা এই ধর্মঘট একটা আসলে বন্ধ রয়ে একটি চাপ বাড়বে বলে পরিবহন শ্রমিক নেতারা বলছেন। তারা বলছেন সদস্যগুলো তাদের সাথে আসলে যে আচরণ করছেন সেটি আসলে কাম্য নয়, কারণ সদস্যগুলোর কাছে তাদেরকে দেওয়া না পাওনা, তারা দেয় না পাওনা চাইতে গিয়ে মতো সদস্যগুলো তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। এই মামলা যদি উইথড্র করা না হয় বা মামলা যদি প্রত্যাহার করা না হয় তাহলে তাদের যে 48 ঘন্টা ধর্মঘট সেটি চলবে, পাশাপাশি তারা তার পরবর্তী তাদের অন্যান্য যেসব কর্মসূচি আছে সেগুলো তারা দিবেন। এই ক্ষেত্রে যদি তারা 48 ঘন্টার প্রাইম মুভার ফেলোর শ্রমিকদের যদি কর্মবিরতি দেওয়া হয় তাহলে সারা দেশে যে বন্ধ প্রেমী যেসব ব্যবসা বাণিজ্য রয়েছে সেগুলোকে স্থগিত করবে বলে শ্রমিক নেতারা আমাদেরকে বলছেন। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন সহকর্মী AKM নাজিম। 2008 সালে ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে আজকের দিনে দেশে ফিরেছিলেন প্রধানমন্ত্রী। সেদিনে স্মৃতিচারণ করে জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাদের দেশে ফিরতে বারণ করেছিল তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার। তারপরও তিনি গণতন্ত্রের জন্য লড়াই চালিয়ে যেতে দেশে ফিরেছিলেন। দলের সাধারণ সম্পাদকের নির্দেশনা উপেক্ষা করে সেদিন জীবনের ঝুঁকি নিয়ে বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানাতে এসেছিলেন নেতাকর্মীরা। তাদের প্রতি কৃতজ্ঞতা জানান সরকার প্রধান। আজকের দিনটা আমার জীবনে একটা অনন্য দিন, কারণ আমি সেদিন দেশে ফিরে এসেছিলাম শত বাধা অতিক্রম করেই। আমাকে সেই সময় তত্ত্বাবধায়ক সরকারের অনেক উপদেষ্টাও ফোনে বলেছিল আপনি আসবেন না, আপনার বাইরে থাকা যা যা লাগে করব। আবার কেউ কেউ আমাকে ধমকও দিয়েছিল। একথা বলা হয়েছিল যে বাংলাদেশে ফিরলে ওই এয়ারপোর্টেই মেরে ফেলে দেবে। আমি বলছিলাম আলহামদুলিল্লাহ, আমি নিজের দেশের মাটিতে তো মরবো, কিন্তু আমি আসব। সমস্ত এয়ারলাইন্সকে নিষেধ করা হয়েছিল আমাকে যেন বোর্ডিং পাস না দেওয়া হয়। আমেরিকায় 3 ঘন্টা এয়ারপোর্টে দাঁড়িয়ে তাদের সাথে ঝগড়া করে ব্রিটিশ এয়ারওয়েজে আমি লন্ডন পর্যন্ত আসি। লন্ডনে যখন আমি যেদিন প্লেনে উঠতে যাই আমাকে উঠতে দেওয়া হয়নি। সেদিন আমি প্রতিজ্ঞা করেছিলাম যেভাবে আমি দেশে ফিরবো। হাজার হাজার মানুষ রাস্তায়। আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই আমার পার্টির নেতা কর্মীদেরকে যে সেই দিন তারা একদিকে সরকারের রক্তচক্ষু উপেক্ষা করেছে, আর একদিকে আমার দলের অভ্যন্তরে কিছু লোকের নিষেধাজ্ঞা অমান্য করে তারা রাস্তায় দাঁড়িয়ে থেকে আমাকে বলতে পারেন এটা সম্বর্ধনা শুধু না, আমাকে নিরাপত্তাও দিয়েছে। দুর্নীতি আর আমলাতান্ত্রিক জটিলতায় 15 বছরে সরকারি হাসপাতালে কেনা যায়নি কোনো রেডিওথেরাপি মেশিন। আর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে রেডিওথেরাপি মেশিন কেনা পরিকল্পনার 25 বছরে আসেনি দ্বিতীয় মেশিন। 1 বছর আগে বাজেট হলেও আটকে আছে অর্থ মন্ত্রণালয়ে। একটিমাত্র মেশিনে থেরাপির সিরিয়াল পেতে লাগে 6 মাস। এতে ভোগান্তিতে লাখ লাখ ক্যান্সার রোগী। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেডিওথেরাপি কেন্দ্রের সামনে রোগীদের দীর্ঘ লাইন। সকালের শিফটে এই লাইন থাকে আরও দীর্ঘ। একটিমাত্র মেশিনে 2 শিফটে দেওয়া হয় 60 জনের থেরাপি। সিরিয়াল পেতে সময় লাগে অন্তত 6 মাস। প্রথমে আমি কুমিল্লা একবার অপারেশন হয়েছিলাম, ওইখান থেকে আমার আবার এখানে পাঠাইছিল রেডিওথেরাপি দেওয়ার জন্য। রেডিওথেরাপি পাই না, এরপর আমার আবার এই বেস্টে অপারেশন হয়েছে, ওই জায়গায় আবার ইনফেকশন হয়েছে। সার্জারি করার পরে কেমো দিয়েছে, কেমো দেওয়ার পর 6টা কেমো ছিল, 6টা কেমো দেওয়ার পরে রেডিওথেরাপি 25টা। আমি আমার আম্মুর জন্য জানুয়ারির 10 তারিখে সিমুলেশন করেছিলাম, তারপর 4 মাস হতে 4.5 মাস পর আমি ডেট পেয়েছি। 25 বছর আগে 1999 সালে 3টি রেডিওথেরাপি মেশিন কেনার পরিকল্পনা হয়। সে অনুযায়ী 3টি বাংকার তৈরি হয় ক্যান্সার ভবনে, কিন্তু কেনা হয় মাত্র একটি। 1.5 বছর আগে অন্য একটি মেশিনের বাজেট হলেও আটকে আছে অর্থ মন্ত্রণালয়ে। একটা ব্রেস্ট ক্যান্সারের রোগী রেডিওথেরাপি ঠিক মতো যদি আমরা টাইমলি দিতে পারি, সে 100% কিওর হয়ে যাবে। একবার বিএনপির আমার উদ্যোগ নেওয়া হলো, তখন একজন আমাদের ভাইস চ্যান্সেলর ছিলেন, তার বিরুদ্ধে অভিযোগ উঠলো উনি নাকি সিমেন্স কোম্পানির কাছে 5 কোটি টাকা ঘুষ দাবি করছে। ওর থেকে একটা মামলা হয়ে বন্ধ হয়ে গেল। এরপরে আরও 2-3 বার এরকম উদ্যোগ নেওয়া হয়েছে। প্রত্যেকবারই দুর্নীতির
কবলে বইরা মেশিনগুলো কিনা হয় নাই। সরকারি পর্যায়ে মহাখালী ক্যান্সার গবেষণা হাসপাতালে সচল দুটি মেশিনের মেয়াদ শেষ হয়েছে কয়েক বছর আগেই। গেল 15 বছরে কয়েকবার মেশিন কেনার উদ্যোগ নেওয়া হলেও আলোর মুখ দেখেনি। উল্টো দুর্নীতির অভিযোগে বরখাস্ত হয়েছেন একাধিক পরিচালক। অভিযোগ রয়েছে সবশেষে একটি মেশিন কেনার প্রক্রিয়ায় সাবেক স্বাস্থ্যমন্ত্রীর ছেলে 20% টাকা দাবি করেন, কিন্তু এ নিয়ে পরিচালকের সঙ্গে দ্বন্দ্বে মেয়াদের আগেই পদ হারান তৎকালীন পরিচালক। সারা দেশে 9টি সরকারি হাসপাতালে রেডিওথেরাপি মেশিন পুরোপুরি অকার্যকর পড়ে আছে খালি বাঙ্কার, কিন্তু কেনার জন্য এখনও নেওয়া হয়নি কোনো উদ্যোগ। 2005-06 সালে তো ক্যান্সার স্টোরি মেশিনগুলো কিনা হলো ম্যাক্স বেশিরভাগগুলা, তো এটা তো জানা কথা 10 বছর মানে 15-16 সালে এগুলি মেয়াদ শেষ হয়ে যাবে। তাহলে আমি এই 10 বছরের মধ্যে আমরা যারা দায়িত্ব ছিলাম আমরা কেন সরকারকে বুঝাইতে পারলাম না, নাকি আমাদের এই ব্যর্থতা? লক্ষ লক্ষ মানুষ চিকিৎসা নিতে পারতেছে না আমাদের ওই কয়জন লোকের ভুল সিদ্ধান্ত বা অযোগ্যতা অদক্ষতার জন্যই। রেডিওথেরাপি মেশিনের অভাবে অসম্পূর্ণ থেকে যায় ক্যান্সার চিকিৎসা, ফলে নিঃস্ব হয় আক্রান্ত পরিবারগুলো। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। সংবাদ রাতে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। রাত পোহালে 139 উপজেলা নির্বাচন, এবার সরিষাবাড়িতেও ভোট স্থগিত। প্রভাব বিস্তার করতে না দেওয়ার হুঁশিয়ারি সিইসি। কেউ যেন প্রভাব বিস্তার না করেন সেদিক থেকে নীতিগত সিদ্ধান্তটা খুব স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার শুরু হজ ফ্লাইট, এখনো ভিসা পাননি অনেকে। সমস্যা হবে না আশ্বাস মন্ত্রীর। হজ ভিসায় মক্কা মদিনা ও জেদ্দার বাইরে যাওয়া যাবে না। দুর্নীতির কারণে 15 বছরও কেনা যায়নি রেডিওথেরাপি মেশিন, ক্যান্সার রোগীদের ভোগান্তি চরমে। এবারও ডেঙ্গু প্রকোপের শঙ্কা। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি ডেঙ্গু 2023 সালে হলো, সেই সালে মাত্র ছিল 1066, যেটি এবছর 2323, মানে এবছর কিন্তু দ্বিগুণেরও বেশি। মাত্র 3 দিনের জ্বরে আমার মা মারা গেছিলেন, তখন আমরা ডেঙ্গি সম্বন্ধে তো বুঝতাম না। আমি আমার মাকে হারিয়েছি, কিন্তু আমি আর কারো মাকে যেন হারাতে না হয় সেই ব্যাপারে ডেফিনেটলি আমি পদক্ষেপ নিব। এই ছিল এখনকার সংবাদ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন দেশ.টিভি। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাই।